হাওয়া দিচ্ছে, ভয় লাগছে না? উপস্থিত আমার বেহালা পূর্ব এবং পশ্চিম সহ যদি আরও কোনো অঞ্চল থাকে, সাধারণ মানুষ, বাংলা সকলকেই আমি আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভকামনা, শুভেচ্ছা, ধন্যবাদ। নতুন ভোটার এবং ছাত্র যৌবনকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ছোটদের আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আসার সাথে সাথে বুয়া, মানে ভালো নাম সুশান্ত, কিন্তু আমরা ডাকি বুয়া বলে, আমাকে বলছে তুমি ঠিক আছো? আমি বললাম কেন? বলে রোজ যা হাঁটছো। আলো হাঁটাটা তো আমার অভ্যাস, আমি রাস্তায় হাঁটবার আগে বাড়িতে 20 কিলোমিটার হেঁটে তারপরে যাই। সুতরাং হাঁটা আমায় দেখে চমকাবে, আমি হাঁটাকে দেখে চমকাই না। আমার একটু রোড শো করতে ভালো লাগে না, আমার একটু পায়ে পায়ে পা ফেলতে চলতে ভালো লাগে। সেই জন্য আজকেও ছিল দমদম পূর্ব পশ্চিম অনেক রাস্তা পথ পরিক্রমা করেছি, মানে পদযাত্রা করার পরে আবার এন্টালিতে এসছি। এন্টালি এবং বালিগঞ্জ দুটো এলাকায় পদযাত্রা করেছি। কাপড় জামা ভিজে চুপচুপ হয়ে ঘাম পড়ছিল, তাই ওদের বললাম তোরা যা, আমি আসছি। 15 মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম যা শাড়িটা ছাড়তে, তারপরে আবার চলে এসেছি। তবে আমার একটা অভ্যাস খারাপ আছে, একবার বাড়িতে ঢুকে গেলে তারপরে আর মুড থাকে না কিছু বলার। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের সময় আর বেহালা বলে কথা, বেহালা চিরকাল নির্বাচনের আগের দিন, প্রচারের বা লাস্টের দিন, আমি একদম লাস্টের দিকে একবার আসবই। তার কারণ হচ্ছে, না হলে আমার জীবনের কোনো জয়যাত্রা সম্পূর্ণ হতে পারত না। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা আপনারা, তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছেন আপনারা, আর আপনারা না থাকলে আমার লড়াই কোনো দিনই এতদিন পর্যন্ত এগোতে পারতো না। আজও লড়ে যাচ্ছি, তার পেছনে যদি আশীর্বাদ থাকে সেটা আপনাদের অবশ্যই আছে। আমার সাথে মেয়র ফিয়াদ হাকিম, জেলা প্রেসিডেন্ট দেবাশিস কুমার, আমাদের বক্সিদা রাজ্য তৃণমূলের সভাপতি, মালা রায় প্রার্থী বৈশানর চ্যাটার্জি, রত্না চ্যাটার্জি, তারক সিং, অভিজিৎ মুখার্জি, সুভাষিস চক্রবর্তী, রত্না সুর, বুয়া, সুদীপ পল্লে, সংহিতা দাস, অঞ্জন দাস, শক্তি মণ্ডল সহ অনেকেই, আরও অনেক পরিচিত আমার অনেকেই এখানে উপস্থিত আছেন। অল কাউন্সিলর তারাও আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরাও, সকলের নাম বলতে পারলাম না এইটুকু সময়ের মধ্যে। আমি প্রথমেই বলি কি, বেহালার মানুষ, বেহালার কি হাল ছিল আর বেহালা আজকে কিভাবে বদলেছে, এটা যাদের দেখা নেই তাদের বলবো, চোখ না থাকলে চোখটা একটু খুলুন। এই যে মেট্রো আজ বেহালা দিয়ে যাচ্ছে, এটা কার সময়ে করা? কে করেছিল? টাকা রেখে এসেছিলাম পিঙ্ক বুকে, যাতে আমি রেল মিনিস্টার থেকে চলে গেলেও প্রজেক্ট যাতে ক্যান্সেল করতে না পারে। আপনাদের মনে আছে আমি রাষ্ট্রপতিকে নিয়ে এসে ব্রতচারী ক্লাবে এই প্রজেক্ট উদ্বোধন করেছিলাম। আর একজনকে আমি যদি আজকে থ্যাঙ্কস না দিই তাহলে আমি ভুল করব। সে আজকে হয়তো ডাইরেক্ট তৃণমূল কংগ্রেস করে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু তখন সে মেয়র ছিল। কোন কোন স্পটে স্টেশন হবে সে জমি পাওয়া যাচ্ছিল না। মনে রাখবেন
এমনকি নিজেদের পকেটের টাকা দিয়েও জমি কিনে রেল স্টেশন তৈরি করার ব্যবস্থা হয়েছে, এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি। আর এই মেট্রো আপনাদের চেহারা বদলে দিয়েছে, 3বার করে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, লজ্জাও করে না। একটা প্রোগ্রাম করতে 13 বছর লাগে। আমি 2009 সালে করে দিয়ে গিয়েছিলাম, আর আমি যদি থাকতাম 2 বছরের মধ্যে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যেতাম। এখানে ট্রাম লাইন ছিল, মনে আছে আপনাদের? সিপিএমের গভর্নমেন্ট এত করে বললাম 2009-তে ট্রাম লাইনটা উঠিয়ে দিন, ওঠালো না। না ওঠালে মেট্রোর কাজ হচ্ছিল না। তারপরে রাস্তা চওড়া করা হলো, দোকানগুলোকে হকারদের সাথে কথা বলে আস্তে 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 এই কাজগুলোকে সম্পূর্ণভাবে করা হলো। এবং উনি উদ্বোধন করে বড় বড় কথা বলছেন, লজ্জাও করে না। যত মেট্রো আছে বাংলায় প্রত্যেকটা আমার করা, একটাও ওনাদের সময় করা নয়। ওনারা টাইম নিয়েছে বাংলাকে বঞ্চিত করবার জন্য। জিজ্ঞেস করুন টালিগঞ্জ টু গড়িয়া কে করেছে? সুভাষ দার নামে। জিজ্ঞেস করুন তারাতলা টু জোকা কে করেছে? এমনকি জোকা থেকে দমদম চলে যাবে, এটা ডাইরেক্ট। ওইটুকু করবার জন্য এখনো ফিল করে রেখে দিয়েছে, মানে আরেকবার উদ্বোধন করবে। মানুষের যে কষ্ট হচ্ছে বুঝতে পারছে না, যে মানুষ জোকায় উঠলো দমদমে চলে গেল, জোকায় উঠলো ধর্মতলায় চলে গেল, ওইখানে একটু খিচি রেখে দিয়েছে, মানে একটু একটু করে। আর উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না, এবার আর আসছে না। তো আবার কি করে আর উদ্বোধন করবে? আসছেই তো না। শুনে রাখুন, বেহালা পূর্বে খুঁজে খুঁজে বের করেছিলাম একটা জমি, সত্যজিৎ রায় স্টেডিয়াম। যান দেখে আসুন, পুরো ইনসাইড ইনডোর গেমস, কিভাবে ইনডোর স্টেডিয়াম করে দিতে হয়, রেলের জায়গা খুঁজে করে দিয়ে গেছিলাম। আজকে বেহালার মানুষ বলুন তো, বেহালায় হ্যাঁ আপনারা আমাদের অনেক কাউন্সিলর দিয়েছেন, আমি গর্বিত, কিন্তু একথা কি সত্যি নয়? বেহালায় আগে একটুতেই 1 কোমর জল দাঁড়িয়ে থাকতো। আজকে নিকাশি ব্যবস্থার পেছনে 3টে পাম্পিং স্টেশন তৈরি করে দেওয়ার জন্য আজকে 1035 কোটি টাকা খরচা করার জন্য আজকে বেহালায় এই যে সাইক্লোন হলো, আপনারা দেখলেন তো সাইক্লোন। কলকাতাতে 24 ঘন্টাও জল জমেছিল, আর দিল্লি হলে 5 দিনে জল যেত না, চেন্নাই হলেও যেত না। আজকে কলকাতার যে উন্নয়ন, বাংলার যে উন্নয়ন, হিংসুটেগুলো চোখে দেখতে পায় না, তাই হিংসুটেগুলো কুৎসে করে বেড়ায়। আজও বলে গেছে। কি বলে গেছে শুনুন। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারবো না। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না। মনে রাখবেন, মানুষের কথা বলার কথাগুলো সৌজন্যতা বোধ থাকেন। পরশুদিন সাইক্লোন এলো রাতে, কাল 8টার পর অবশ্য সাইক্লোনটা থেমে গেছে। এর মধ্যে আপনারা কি জানেন, কেউ তো বুঝতেও পারেননি, প্রায় 46 লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা। 7 জন মারা গিয়েছে পোল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে। কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম, মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে, বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে, থ্যাংক গড। প্রতিবার আসলে বাংলা নদীমাতৃকার দেশ, তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়,
এই টাকা তো কেউ দেয় না। কখনো আমফান, কখনো বুলবুল, কখনো সুনামি, কত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আমি এই জন্যে বললাম, কখনো কখনো কোনো কথা বলার শোভা পায়, কখনো কখনো পায় না। আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং কিয়া। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফের সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন। তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে, আমি কিন্তু মনে রাখবেন, আমি নিজে 2বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম। এটা মনে রাখবেন। অনেকে ভুলে যেতে পারে, মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ড কার হাত দিয়ে নিয়েছিল? আমার হাত দিয়ে নিয়েছিল। সাইনি আব্রাহাম তখন খেলতো। একদিন আমি বললাম, সাইনি তুমি খেলছো না কেন ভালো করে? বলল, দিদি আমার বাড়িতে খুব অভাব চলছে, আমার ভাইটাকে একটা কিছু করে দিতে হবে। আমি ডেকে বললাম, যাও তুমি খেলায় মন দাও, আমি চাকরি করে দিলাম সঙ্গে সঙ্গে। কত এরকম ধরনের ঘটনা। ভুলা চৌধুরী এখন অন্য পার্টি করতেই পারে, সেটা আমার কথা নয়। আমার কাছে এসছে দেখা করতে, দিদি আমি অর্জুন পুরস্কার চাই। আমি বললাম, দিতে পারি একটা কন্ডিশনে, তুমি 8টার মধ্যে 6টাতে তোমাকে গোল্ড জিততে হবে, তবে এশিয়ানে, তবেই তোমাকে এই কমনওয়েলথ গেমসে, তবেই তোমাকে আমি দেবো। এবং ও জিতেছিল 6টায়, ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড, আমার মনে আছে। দ্রোণাচার্য বন্ধ হয়ে গিয়েছিল, আমি শুরু করলাম নাইমুদ্দিনকে দিতে হবে। কিন্তু সচিন তেন্ডুলকারের যে কোচ আচরেকার, তাকেও তো দ্রোণাচার্য দেওয়া হয়নি, কাজেই তিনি সবচেয়ে সিনিয়র। তাই সচিন তেন্ডুলকারের কোচ আচরেকারকে দিয়ে তারপরে আমি নাইমুদ্দিনকেও দ্রোণাচার্য দিলাম। এরকম তো কত ঘটনা জীবনে আছে। ন্যাশনাল কমিশন অন উইমেন আমার সময় তৈরি হয়েছিল। হিউম্যান রাইটস কমিশন আমি 21 দিনের ধর্ণা দিয়েছিলাম স্প্ল্যানেড স্টে, তখন আমি আপনাদের এখানকার এমপি। সেই অবস্থাতেই ভুলে গেছেন বেহালার মানুষ ভেজাল তেলের কথা? এই রাস্তায় কত রক্ত ঝরেছে, আমি কিন্তু ভুলিনি। ভুলে গেছেন? সিপিএম সেদিন এমন লাঠিগুলি নিয়ে তাড়া করলো, মিছিল করতে গিয়ে দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি, আমার সামনে পেছনে কেউ নেই, সবাই ভয় চলে গেছে। মনে রাখবেন, এই বেহালায় গুলি চালিয়ে রঘুনন্দন তিওয়ারিকে মারেনি। আপনাদের পাশে ঘটনাটা কবে ছিল? 1 আগস্ট। 8ই আগস্ট মারল বিমলা দেকে। হাওড়ার কি হলো, ওটা কি? ওটা পরে আপনারা জানেন যে হাওড়ায় মারল বিমলা দেকে, রঘুনন্দন তিওয়ারি এখানে মারা গেল, কুচবিহারে মারা গেল রবিন বিমান হায়দার। আমি এগুলো ভুলে যাইনি। আর 16ই আগস্ট মারল আমাকে। তার আগে একটা ঘটনা ঘটেছিল বিষ্ণুপুরে আমতলায়। আমি তখন ইউথের জেনারেল সেক্রেটারি ছিলাম অল ইন্ডিয়ার। তো আমার একটা জিপ ছিল, সাবু বলে একটি ছেলে চালাতো।
আমি জিপটা নিয়ে আসছি, হঠাৎ দেখি পুলিশের গাড়ি আমায় ফলো করছে। এবার আমি হরিদেবপুরে ঢুকে পড়লাম, জোকার সব রাস্তা রাস্তা চিনি, তখন তো আর কলকাতার মধ্যে ছিল না। ঢুকে বললাম, কারণ আমি জানি ওখানে সুভাষিসদের একটা পার্টি অফিস আছে। ওকে বললাম শিগগিরই মুড়ি তেলে ভাজা নিয়ে আয় আর চা এনে দে। ওরা বললো, দিদি হঠাৎ তুমি এখানে এলে? আলাদা কারণ আছে। তখন আমার সাথে আরেকটি মেয়ে ছিল। আমি ওকে বললাম, এই দেখ পুলিশ আমায় ফলো করছে। বললো হ্যাঁ। আমি বললাম, তোদের কাছাকাছি অপোজিটে কোনো বাড়ি আছে চেনাশোনো? ও বললো হ্যাঁ আছে। আলাম, আমি কি 5 মিনিটের জন্য যেতে পারি? বললো হ্যাঁ এসো। আমি গেলাম, গিয়ে কী করলাম বলুন তো? আমি যে শাড়িটা পরেছিলাম সেটা চেঞ্জ করলাম, আমার সাথে যে মেয়েটা ছিল তাকে ওই শাড়িটা পরিয়ে দিলাম, আর আমার শাড়িটা সে পরলো। পরে এবার আমরা অটো ধরে পালিয়ে এলাম। অটো ধরে যে পালিয়ে আসবো, বেহালার একটা রাস্তায় এসে ঢুকলাম, জেমস লং সরণির একটা গলি দিয়ে। এবার যেই ঢুকলাম দেখি আবার পেছনে পুলিশের গাড়ি। আর দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার আমি কি করলাম, আমি বললাম সাবুকে, শোন, তুই দেখবি যেখানে একটা সরু রাস্তা গলি গেছে, একজনের বেশি দুজন যেতে পারে না, কারণ পুলিশের গাড়িতে আমার ফলো করতে পারবে না। সুতরাং ওই গলিটা দিয়ে আমরা দৌড়তে শুরু করলাম। আর সাবুকে বললাম তুই বেরিয়ে চলে যা। পুলিশ ওকে ফলো করে বললো, স্যার মিসিং, খুঁজে পেলাম না। এই করে তারপরে আমাকে মেরেছিল। এসব ঘটনা বলা হয় না, লিপিবদ্ধ করা আছে কিছুটা নিশ্চয়ই। কাজেই যিনি বলছেন উনি দিল্লি থেকে বসে সাইক্লোন সামলেছেন, আমি বলি প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বলাটা সাংবিধানিক অধিকার নয়। আপনি যদি বলেও থাকেন, আপনি প্লিজ একবার ভেবে দেখুন এ কথা বলা উচিত কি বলা উচিত নয়। আর এটা আপনার কাজও নয়। কাকে দিয়ে মনিটরিং করেছিলেন? এনডিআরএফ কি করে? ওটা সেন্ট্রালের টিম, কিন্তু রাজ্যের টাকা নেয়। কোনো ঘটনা ঘটলে 50% টাকা নেয়। আমাদেরও টিম আছে এসডিআরএফ। আপনি আমাকে এনডিআরএফ দেখাচ্ছেন, আগামী দিন প্রয়োজন হলে এনডিআরএফ নেব না। 50% আমি টাকাও দেব, 100%। আর বড় বড় কথা বলবেন, ওরা তো এই কাজটা করার জন্যই ওদের জন্ম। আর যদি আগুন লাগে আপনি দমকলকে ডাকবেন, তার জন্য আমায় জিজ্ঞেস করতে হবে আমি দমকলকে ডাকবো কি ডাকবো না? এগুলো এমার্জেন্সি। একটা মিটিংয়ে গিয়ে এত বড় মিথ্যে কথা যে আমি সাইক্লোন আটকে দিয়েছি। উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছে, বুঝুন। বলছে ওদের প্রেসিডেন্টকে নাড্ডা বাবু আছেন নাকি, এখন প্রেসিডেন্ট আছে কি আমি জানি না। তো তিনি বলেছেন, যদি আমি ভুল হই আগে থেকে বলে দিলাম, সত্যি আমার ইনফরমেশন নেই, বলেছেন উনি তো সব দেবতার রাজা। তা আমি বলি হতেই পারে ভাই। কেউ বলেছে জগন্নাথ দেব ওনার ভক্ত ছিলেন। তাই বললাম খুব ভালো কথা, সবাই দেবদেবতারা যদি ওনার ভক্ত হয়, তাহলে যে দেবতা হয় তার তো রাজনীতি করার শোভা পায় না, তার তো অতিহিংসা ছড়ানোর শোভা পায় না, দাঙ্গা করার শোভা পায় না। তার জন্য একটা মন্দির করে দিচ্ছি, আপনি বসুন, আপনাকে নকুলদানা দেবো, বাতাসা দেবো, তুলসী পাতা দেবো, বেল পাতা দেবো, ফুল দেবো, খেতে দেবো, ভোগ বানিয়ে দেবো, ধোকলা চাইলে তাও দেবো। মা কালীকে প্রণাম। কবে এবার মা কালীর নাম শুনলো? আজ পর্যন্ত এত কয়েক বছরে ইলেকশন ছাড়া তো আসে না, বিপদে আপদে ছেড়ে দিন। বাংলা বিপদে পড়লে 1 পয়সা দেয় না, আমাদের নিজেদের টাকাই আমরা ওদের কাছে পাই দেয় না। বাংলাকে লাঞ্ছনা করা ওনার একটাই কাজ। আর তারপর আগে বলতো কি, মমতা জি তো बंगाल में दुर्गा पूजा नहीं करने देता। কি বলেছে কি বলেনি? কতবার বলেছে? বলেছে কি বলেনি? ममता जी तो बंगाल में सरस्वती पूजा भी नहीं करने देता। আর সেই বাংলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ পেয়ে, একদম ওয়ার্ল্ড ডেস্টিনেশন পেয়ে মুখে ঝামা ঘষে দিয়েছে বিজেপি, যে দেখ কেমন লাগে।
বাংলা নাকি কোনো কাজ করেন, উনি সব করেন। আজ পর্যন্ত কি করেছেন? উনি নাকি কালাধন আনবেন। 10 বছর আগেও বলেছিল কালাধন আনবেন, নোটবন্দি করবেন। একটা কালো ধন আনতে পেরেছেন না? নিজে সব মাফিয়াগুলোকে ওয়াশিং মেশিনে, ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন, আর দেশটাকে কারাগারে পরিণত করে দিয়েছেন, দেশটাকে জেলখানা পরিণত করে দিয়েছেন। সাধু আপনি। আরে যমরাজেরও একটা ব্যাপার আছে। না না, বলুক না, পাবলিক বললে কি হবে? যমরাজেরও একটা স্ট্যাটাস আছে। সব দেবতার দেবতা উনি, তো বলেই দিয়েছে, নিজেই বলছে। তা আমি বললাম দুর্গা এবার ভুলে গেল, সরস্বতী ভুলে গেল। হঠাৎ কেউ বলে দিল কানে কানে, এখানে তুমি মা, ওখানে একটা মা কালী মন্দির আছে, তুমি কালী বলো। আমি বললাম কত রকম কালী হয় জানেন? কত রকম কালী হয়, চ্যালেঞ্জ হবে। আমি তো বারবার বলেছি, আপনি কি করে ইন্টারভিউ দিচ্ছেন এখন? কোনো প্রেসকে আজ পর্যন্ত 10 বছরে ডাইরেক্ট ইন্টারভিউ দেয়নি। নিজে কোয়েশ্চেন লিখে দেয়, নিজে উত্তর লিখে দেয়, আর ছবিটা পাশে বসিয়ে দেয়। এটা চলছে আজকে। সেই জন্য বলেছিলাম পাবলিকলি হোক। বলুন কোথায় করবেন? গুজরাটে করবেন? যাচ্ছি গুজরাটে, আমি যেতে রাজি আছি। প্রেস কোশ্চেন করবে, ফ্রিলি কোশ্চেন করবে, আমাকেও করবে, ওনাকেও করবে। আমি দেখব জ্ঞান ভাণ্ডারে কত জ্ঞান আছে, আর কতটা দেশকে চেনেন, আর কতটা দেশকে ভালোবাসেন। বলছে আমি খানে খায়েগা ভি নেই খানে দুঙ্গা নাকি সব আগে বলেছিল, আর এখন জিজ্ঞেস করুন সব खा लिया, देश भी बेच दिया। बोले खाते खाते इतना खाया कि अब देश को भी बेच दिया, कॉन्स्टिट्यूशन को भी बेच दिया, इंसान को भी बेच दिया, ज्योग्राफी को भी बेच दिया, बैंक को भी बेच दिया, रेल को भी बेच दिया, सेल को भी बेच दिया, गेल को भी बेच दिया, सबको बेच दिया है। इसी के लिए हम लोग की क्या चाहते हैं? আমরা কি চাই? মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, ছাত্র যৌবন এগিয়ে যাক। আমাকে বলুন তো, বলছে বাংলায় নাকি চাকরি হয়নি। তুমি তো হচ্ছে চাকরি খেকো বাঘ, তোমার বিজেপি পার্টি, আর অবশ্যই পরামর্শ তো তোমাদের আছেই। মানুষ খেকো বাঘ শুনেছেন, বোম ফাটাবে, কি হবে বোম? 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। সেই দিনই আমি বলেছিলাম, আমি তখন বর্ধমানে ক্যাম্পেইন করছিলাম যে আমি কিছুতেই এটা হতে দেবো না। আমি ছাত্রছাত্রীদের পাশে আছি, শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, তাদের সর্বতভাবে সাহায্য করব, এবং করেছি, করে স্টে করে রেখে দিয়েছি। কদিন আগে 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট খেয়েছে একজনকে দিয়ে। আমি সেই রায় মানি না। বিচারক বলা যাবে না, বিচারকের রায় বলা যাবে। আই এম অলসো এ লয়ার, এটা মাথায় আপনাদের রাখতে হবে। আজ একটা সার্টিফিকেট করতে কত টাইম লাগে? আগে তো প্রত্যেকের দরজায় দরজায় ঘুরতে হতো একটা ক্যারেক্টার সার্টিফিকেটের স্ট্যাম্প মারবার জন্য। এখন তো যে নিজে নিজেই অথরাইজড, আপনাকে সার্টিফাই আপনি নিজেই করতে পারেন। এই সুযোগ সুবিধাও করে দেওয়া হয়েছে। শুনুন, আসলে মোদিবাবুদের কল হচ্ছে খুঁড়োর কল। যখন কিছু করে তার আগে একটা প্ল্যান করে। সন্দেশখালি দেখে সারা পৃথিবী ভাবলো, আর সব টিভিকে বলে দিয়েছে অন্য পার্টির কথা বলবে না, শুধু তুমি সন্দেশখালি তৃণমূলের বিরুদ্ধে বলে যাও। প্রেসও বলে গেছে, যেমন মিষ্টি বাণী তেমনি মিষ্টি পানি। তারপর তো দেখলেন আসল জিনিস বেরিয়ে এলো, মা বোনেদের অসম্মান করে বিজেপি এটাকে ইলেকশন ইস্যু করে সারা পৃথিবীতে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। আমরা বাংলার মা বোনেদের এ বদনাম মেনে নেব না। আমরা বাংলার মা বোনেদের এ অসম্মান মেনে নেব না।
আজ থেকে আবার পাকিস্তান বলতে শুরু করেছে। আমি ভাবলাম ইন্ডিয়া পাকিস্তান কোনো ম্যাচ ট্যাচ হবে হয়তো, নাকি আর একটা পুলওয়ামার গল্প হবে হয়তো। আপনারা আমাকে বলুন তো, 3 মাস লাগে ইলেকশন করতে? এত যে লোক রোদ্দুরে ভুগলো, বাচ্চাদের স্কুল আমি বন্ধ করে দিতে বাধ্য হলাম, তার কারণ এত গরম ছিল। ঝড় জল শুরু হয়ে গেল, কোনো ভূক্ষেপ নেই। একজন ইলেকশন কমিশনার তো ছেড়ে দিয়ে চলে গেলেন প্রতিবাদে, বাংলার সাথে যা করেছে। আপনারা কি জানেন, উনি যতবার আসেন ততবার একটা করে আইএসের চাকরি খান, মানে আইএসকে সরান। আজকেও সরিয়েছে, ক্ষমতা দেখাচ্ছে। এই ক্ষমতা যেদিন মানুষ কেড়ে নেবে না, তোমার দাম্ভিকতার জবাব মনে রাখবে, মানুষ ব্যালটে দেবে। যা বলছে বিজেপি তাই করছে। একটা প্রধানমন্ত্রী ভুলে গেছে একটা চেয়ারের দাম আছে। যতক্ষণ তুমি সেই পদে আছো, চেয়ারটা যেদিন থাকবে না সেদিন কেউ কেয়ারও করবে না। হু কেয়ারস ইউ? কেউ করে না। জিজ্ঞেস করুন, সবাই কালোধন করছে, পিএম কেয়ারের হিসেব কোথায়? এখন তো আর কাশীপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে বন্দুক তৈরি হয় না, সব ইসরায়েলে হয়, সব অর্ডার দিয়ে এসছে। রেল প্রাইভেট করে দিচ্ছে, রেলের কর্মীরা আন্দোলনে নামছেন, আমার পুরো সমর্থন আছে। ব্যাংকের দুরবস্থা, পোস্ট অফিসের দুরবস্থা, আর শুধু নিজের ছবি। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ওনার ছবি দেখতে হবে। দুপুরে খেতে যাবেন, ওনার ছবি দেখতে হবে। রাতে ঘুমোতে যাবেন, ওনার ছবি দেখতে হবে। স্বপ্নে আত্মীয় উঠবেন, ও তাতেও ছবি দেখতে হবে। সূর্য প্রণাম করবার আগে দেবতাকে আগে আপনাকে প্রণাম করতে হবে, রাজনৈতিক দেবতা। সবাইকে বলছে। আমি দেখলাম তেজস্বী যাদব খাটাখাটনি করে বেচারা একটা লাঞ্চ খাচ্ছিল হেলিকপ্টারে, সেটাকে ও ভিডিও করে দিয়েছে যে দেখো লাঞ্চে কি খাচ্ছি, বলে দেখিয়েছে রুটি চাপাটি আর চাটনি খাচ্ছে, সাথে দুটো মাছ ভাজা খাচ্ছে। তাই দেখে প্রধানমন্ত্রী বললেন, মছলি খাতা হ্যায়, মাংস খাতা হ্যায়, अंडा खाता है, আমি তো কে খায়গা, বাঙ্কা ছাতা খায়গা। এটা কিন্তু আজকে আমাকে একজন বলেছে, উনি তো খান সত্যি ব্যাঙের ছাতা। আমাদের ব্যাঙের ছাতার 1 টাকা দাম, আর ওনার ব্যাঙের ছাতার একটা লাঞ্চে 4 লাখ টাকা দাম। ক্যালকুলেশন করে বলেছে। তাইওয়ানের ব্যাঙের ছাতা। আমি এর মধ্যে যেতে চাইতাম না যদি আপনি এ কথা বলে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষকে আপনি মানে অপদস্থ না করতেন। কেউ ভেজ খেতে পারে, কেউ নন ভেজ খেতে পারে। আজকে আমি একটা সংবাদ মাধ্যমেই দেখেছি বা কোনো একটা সোশ্যাল নেটে, যে উনি যে ব্যাঙের ছাতাটা খান সেটা তাইওয়ান থেকে আসে। তার একটা পিসের দাম হচ্ছে 80,000 টাকা, এবং ওনার লাঞ্চের জন্য লাগে 4 লক্ষ টাকা। আমার কোনো যায় আসে না মোদিবাবু, আপনি খান, আপনার শরীর সুস্থ রাখুন, স্কিন ভালো রাখুন। আপনি 4 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা খেলেও আমি কিচ্ছু মাইন্ড করব না, কারণ এটা খাওয়ার অধিকার আপনার আছে, তাই বলবো না। কিন্তু আপনি যখন আমার গায়ে হাত দিয়ে বলবেন মাছ খাবে না, মাছে ভাতে বাঙালি, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে, বার্লি? তখন তো আমি বললাম, হ্যালো মিস্টার চার্লি, অনলি 1 বার্লি। চলবে এইভাবে দেশ? না, চলবে না। কি আছে আপনার? এই তো দাঁড়িয়ে বক্তৃতা দেন যখন। আমার এখানে আজকে ইলেকশন বলে জোড়া ফুলের চিহ্ন দেখছেন, ওরা এখানে একটা টেলিপ্রম্পটার লাগায়, ওনার ওখানে স্বচ্ছ গ্লাস, কেউ দেখতে পাবে না। সামনে না দেখলে বুঝতে পারবেন না যে ওটাতে সব লেখা থাকে, এবং সেটা এপাশ ওপাশ ঘুরে পড়া যায়। আজকের দিনে হাই টেকনোলজির যুগে আমাদের ছেলেপেলেরা এটা জানে। তাই মা কালীটা বলছে ওটাও লিখে নিয়ে এসছে। আজকে
ধরুন টেলিপ্রম্পটারে বক্তৃতা দিতে হয় একটা প্রধানমন্ত্রীকে, আপনি দেশ সম্বন্ধে কিছু জানেনই না। আগে আমাকে একজন বলছিলেন, ভদ্রমহিলা ইংলিশিয়ান, খ্রিশ্চান কমিউনিটি, আমাকে বললেন नरेंद्र जी इतना अच्छा हिंदी बोलता है, इतना अच्छा इंग्लिश बोलता है। আমি তখন কি বলবো, আমি বললাম हाँ तो बोलते हैं, तो उन्होंने बोलता है ना टेलीप्रॉम्प्टर बोलता है, वो आप देख लीजिए ठीक से। बोले वो क्या होता है, তখন আমি ওনাকে বোঝালাম এ क्या होता है। আর আমি একদিন দেখতে পেয়েছিলাম, কারণ ইন্দো বাংলাদেশের একটা মিটিং চলছিল, হাসিনা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই মিটিংটায় আমি ইনভাইটেড ছিলাম বাংলার পক্ষ থেকে। আমি দেখছি আরে ভাই, এ তো সত্যি ঘটনা, এখানে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী, এইখানে ছোট্ট একটা বক্সের টেলিপ্রম্পটার লাগানো আছে, ওইটা থেকে পড়ছে। আমি কি করে বুঝলাম, কারণ আমি পাশেই বসেছিলাম বলে। পাশে বসে না থাকলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। বলুন না, আমরা 2021 ইলেকশনের আগে তৃণমূল মানুষকে কি কথা দিয়েছিল, বিনা পয়সায় রেশন দেবো। আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন? যারা চাইছেন, যারা চাইছেন না তাদের জন্য একটা কার্ড আছে, জাস্ট আইডেন্টিটি রাখবার জন্য। এটা আমি বুদ্ধি করে বের করেছিলাম। অনেকে রেশন তোলে না, তাদের রেশনগুলো অন্য লোক নিয়ে চলে যায়। 2 হচ্ছে, আমরা বলেছিলাম আমরা যদি 21-এ ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি আমরা। আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের 10,000 টাকা করে বছরে দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করব, করেছি। এছাড়াও যেগুলো বলিনি তার মধ্যে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, স্মার্টফোন থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, কি করিনি বলুন তো? এমনকি সামাজিক সুরক্ষা যোজনায় একটা ছোট্ট দোকানদার, তার ক্ষমতা নেই, সেও যদি বিপদে পড়ে, আজকে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাইকে করে দেওয়া হয়েছে। দেব বলেছিলাম, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছেন। আর গভর্নমেন্ট হসপিটালেও বিনা পয়সায় চিকিৎসাও হয়, অনেক সময়, ম্যাক্সিমাম সময় হয়। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি। বাইরে একটা হার্ট অপারেশনের জন্য স্টেন কিনতে যান 1.5 লাখ লাগবে, আর ওখানে কিনতে গেলে 30,000-এ পাবেন। কত করা হয়েছে? প্রত্যেকটা সাব ডিভিশনে আইসিসিউ করা হয়েছে। মনে রাখবেন 1947 থেকে 1911 পর্যন্ত বাংলায় মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল, আর আমাদের এই 10 বছর 11 বছরের মধ্যে এটা হয়ে গেছে প্রায় 45টা। 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে। আপনারা জানেন একটা রেড বলি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সূচক যেগুলোকে বলা হয়, ইনস্টিটিউশন ডেলিভারি। আমরা যেমন বাড়িতে জন্মেছি, তাই আমার বয়স 5 বছর আমার বাবা মা বাড়িয়ে দিয়েছে। আমি কি করব? দাদা আমার থেকে ছোট, আমি দাদার থেকে বড়, কিছু করার নেই। কিন্তু এখন সেটা নয়, এখন হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে। যখন আমরা ক্ষমতা এলাম তখন এটা সংখ্যায় ছিল 60%, আর আজ কত হয়েছে জানেন? 99% করে দিয়েছি। বলুন তো, ইজ ইট নট এ ক্রেডিট? স্পেশালি আইসোলেটেড দ্বীপ এরিয়া, আইসোলেটেড এরিয়া, বন প্রান্তর, অরণ্য, পাহাড়, কত জায়গা আছে, সেখানে আমরা কি করেছি? আমরা ওয়েটিং হার্ট করেছি। বাচ্চা জন্মাবার আগে মাকে তুলে এনে এসে রাখা হয়, এবং তারপরে যখন বাচ্চা জন্মাবার সময় হয় তাকে হসপিটালের পাশেই ট্রান্সফার করে দেওয়া হয়। ওয়েটিং হাব করা হয়েছে। কখনো কেউ ভাবতে পেরেছে এই কথাগুলো? আমারও সবসময় বলার সুযোগ হয় না। আপনারা কি জানেন, যদি কোনো মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই বাচ্চাটি একটু দুধ পায় না খেতে, সেটাও ভেবেছি আমরা। এবং মধুর স্নেহ নামে আমরা পিজি হসপিটালে একটা ব্যাংক করেছি, মিল্ক ব্যাংক, এবং সেটাতে নতুন বাচ্চারা জন্মাবার সময় যদি তার মা মারা যায়, সে অন্য মায়েরা দুধ দান করে, সেখান থেকে বাচ্চাদের আমরা দুধটা খাওয়াই, যাতে তারা বেঁচে থাকে, বড় হয়, ভালো থাকে। চোখের আলো,
কত মানুষ আছে ক্যাটার অপারেশন করতে হয়, রেটিনা দেখতে হয়, পাওয়ার কম বেশি আছে, চোখের আলোটা পর্যন্ত আমরা দিই। এমন কিছু নেই যা করিনি। আমার শুধু একটাই কাজ বাকি আছে, বিজেপিটাকে হাঁটানো। তারপরে লড়াইটা বুঝে নেবো, লড়াই আমায় চিরজীবনই করতে হবে। কিন্তু মনে রাখবেন, আজকে উনি যে কাজগুলো বলেছেন, লুটের ধন ফেরত দেবো, তোমরা তো নিজেরাই লুটেরা বিজেপি, তুমি কার ধন ফেরত দেবে কাকে? পরের ধনে পোদ্দারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছো, দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছো। লজ্জা করে না? আজকে ITI এর ছেলেমেয়েরা সবচেয়ে বেস্ট, তাদের মধ্যেও 30% চাকরি পায়নি। লজ্জা করে না মোদিজি? আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার এই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল। যখন আপনি দেবতা, বাংলার দিকে তাকাবেন না, কথা বলবেন না। আপনার সারা ভারতবর্ষের যে GSDP গ্রোথ, তার থেকে আমি অন্তত 3% এগিয়ে আছি। আমাদের বাংলায় 40% দারিদ্রতা কমেছে। আমরা ইন্ডাস্ট্রি পর ইন্ডাস্ট্রি তৈরি করছি। বাংলায় 6টা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে। বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নাম্বার 1। 100 দিনের কাজে আমরা 1 নম্বর ছিলাম 3 বছর, ভারত সরকারের সার্টিফিকেট। তাই 100 দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না। যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায় মাটি, রাস্তা কেটে পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে, 3 বছর তাদের টাকা দেয়নি, আর 100 দিনের কাজও দেয়নি। আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো, আমরা দিয়েছি। 69 লক্ষ পরিবারকে দিয়েছি। আর শুধু তাই নয়, কর্মশ্রী প্রকল্পও চালু করে দিয়েছি। ওই 100 দিনের কাজের মতোই ওরা কাজ পাবে, ওরা কাজ করবে, এবং ওরা কাজ করবে, টাকা রাজ্য সরকার দেবে। সবাইকে নাকি উনি পাকা বাড়ি দেবেন, বুঝুন। আপনাদের যাদের সবার পাকা বাড়ি সব নাকি উনি করে দিয়েছেন। কি লোক ভাই, আশ্চর্য! ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান না টেকনিশিয়ান, আমি বুঝতে পারছি না কি, কখন যে কি বলে ভগবান জানে। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি, এবং আগামী ডিসেম্বর মাসে এই ঘর বাড়ি পড়ে গেছে লোকগুলোর কি অবস্থা। জলপাইগুড়িতেও পড়ে গিয়েছিল। 11 লক্ষ পাকা বাড়ি আমরা আমাদের রাজ্য সরকার থেকে আবার করে দেবো। একটা কাজ তো রেগুলার হতে পারে না, আস্তে আস্তে টাকা জমাবো, তারপরে করব। টাকাটা হাতে আসবে তবে তো। সামনে আবার দুর্গা পুজো আছে, বাংলার নানা উৎসব আছে, চলছে, এ তো চলেই। তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত, আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে, বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিতেন। কিন্তু তা না করে তিনি রাজনৈতিক ফয়দা লোটার জন্য 2.5 মাস 3 মাস ধরে ইলেকশন করবার নাম করে, কোথায় মনে থাকে না, যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস, ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি 15 বছর ধরে লড়াই করছি, আজ পর্যন্ত তোমরা করনি, আমরা তো করেছি। তোমাদের লজ্জা করে না? নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময়, উল্টো রবীন্দ্রনাথের ছবি নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, আর তোমরা আমাদের জ্ঞান দাও। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে যাবে, আজ পর্যন্ত সম্মান দিয়েছে? যদি আমি 3টে কথা আপনাদের বলি, গর্ব করা উচিত বাংলার। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আর উঠিয়ে দিয়েছেন কে? নরেন্দ্র মোদী। জিজ্ঞেস করুন, এগুলো ইতিহাস। জয় হিন্দ নেতাজি স্লোগান, বাংলা কি করেনি? বন্দে মাতরম ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং ওপার বাংলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমাদের রাজ্য সঙ্গীত স্বীকৃত বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। আজকে মাঝে মাঝেই ভাবি, যদি কবিগুরু বেঁচে থাকতেন তাহলে নরেন্দ্র মোদীর এই আস্ফালন দেখে বলতেন, কি বলতেন?
নতুন করে ভাবতেন আর বলতেন, বাঁধ ভেঙে দাও, এই অত্যাচারের বাঁধ ভেঙে দাও, স্বৈরাচারের বাঁধ ভেঙে দাও, কুৎসার বাঁধ ভেঙে দাও, লুটেরাদের বাঁধ ভেঙে দাও, পকেটমারদের বাঁধ ভেঙে দাও, দেশটাকে বাঁচিয়ে দাও। আবার তিনি গান লিখতেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। ও অনেক জায়গায় করেছে স্যার। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক। আপনারা সবাই মিলে ভাঙনেরও জয় গান গাও, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমি বলি আজকের দিনে ভাঙনেরও জয় গান না বলে বলি, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারি, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দর বেগে ধাও। ভাঙো, 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 বিজেপির কারাগার ভাঙো, লুটেরাদের ভাঙো, পকেটমারদের ভাঙো, দেশকে যারা বিক্রি করে দিচ্ছে তাদের ভাঙো। কোনো অস্তিত্ব নেই। আজকেও আমি শুনেছি মুম্বাইতে, মুম্বাই হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল, বাংলা যদি হয় ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল। সেখানে আজকে জায়গাটার নাম বলবো না, যে বাজারে টাকা পয়সা লেনদেন হয় এবং ইনকামের ব্যাপারটা আবার বলে, কত রেট উঠেছে জানেন? ইন্ডিয়াকে দিয়েছে 348। তার মানে বুঝতে পারছেন বিজেপি কটা পাচ্ছে। ক্ষমতায় তো আসছে না, সিট তো 543। এতদিন তো বলছিলে ইসবার হোগা 400 পার, আমি বললাম ইসবার হোগা পগার পার। আবার বলছে ওরা ইলেকশন করছে তার কারণ দিল্লি জেতার জন্য নয়, বাংলা গভর্নমেন্টকে ফেলার জন্য। আমি বললাম একটু ফেলে দেখো না। আবার কখনো কখনো বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলেছি মেয়েদের চেনো তো, সবার কিন্তু 32টা করে দাঁতের পাটিতে দাঁত আছে, আর মশলা বাটার শিলনোড়া সবার ঘরে আছে। বলে হাত দিলে না ওই 20 দাঁত ভেঙে দেবে মেয়েরা, এটা বিজেপি জেনে রেখো। আর 20 দাঁত ভাঙবার সময় তোমাদের আরো সৌন্দর্য বাড়াবার জন্য একটু বিচুটি পাতা মাখিয়ে দেবে, দারুণ হয়ে যাবে, ফেয়ার কমপ্লেক্স হয়ে যাবে। এত বড় ফেয়ার কমপ্লেক্স আর কোথাও হবে না। কাজে মিথ্যে কথা বলার একটা লিমিট আছে, দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। যদি কেউ সমস্ত লক্ষ্মণের রেখা ছাড়িয়ে যায় তাহলে আমাকে বলতে আম সরি। আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি, আমি এমনকি অটল বিহারী বাজপেয়ীর সাথে কাজ করেছি, আমার খুব ভালোবাসতেন। আমি মনমোহনজির সাথে কাজ করেছি, ইন্দিরা গান্ধীকে আমি দেখিনি, রাজীব গান্ধীর সাথে কাজ করেছি, গুলজারের সাথে কাজ করেছি, দেবে গৌড়ার সাথে কাজ করেছি, নরসিংহ রাওয়ের সাথে কাজ করেছি। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এহেন প্রধানমন্ত্রী দেশের দরকার নেই। আপনি দেবতাদের দেবতা হয়ে আপনি ঠিক পাতালে প্রবেশ করুন, রাজনীতির পাতালে। সীতাকে যেন বারবার অগ্নি পরীক্ষা দিতে না হয়, এটা মাথায় রাখবেন। দেশের মানুষকে বারবার যেন অগ্নি পরীক্ষা দিতে না হয়। কি করেননি? একদিনে 147 জন এমপিকে বহিষ্কার করেছেন। মহুয়া মৈত্র লড়াই করতো, এমপি কেটে নিয়েছেন, তার বাবা মাকে রেড করেছেন। আর কি করেছেন? সব বিল নিজের ইচ্ছা মতো পাশ করে নিয়েছেন। এনআরসি থেকে শুরু করে গাইড জোরে বুঝুন, কোনো পার্লামেন্টে পাশ করেনি, কোনো ক্যাবিনেটের কিচ্ছু করেনি। হঠাৎ করে বলে দিল এইটা হচ্ছে আমার এম্পাওয়ারমেন্ট কমিটি, বলে 5টা সেন্ট্রালের লোক বসিয়ে দিয়েছে। সেগুলো কারা? একটা পোস্ট অফিসের লোক, একটা ওদের ধামাদারি কেউটেও হয়, নিয়ে বলছে অ্যাপ্লাই করুন, ক্যা কার্যকরী হয়ে গেছে। আমাকে মহু আজকে বলছিল আমাদের ওখানে ক্যাম্প করেছে। আল্লাহ একটা কাজ করো, ইলেকশনটা চলে যাক, এখন আমি কিছু বলছি না। ক্যা যে আপনি করবেন, প্রথমেই তো আপনাকে অনলাইনে
যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে বাংলাদেশের বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে। পারবেন তো? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো পারবো না, যদিও আমি এখানে জন্ম, তা সত্ত্বেও আমাকে বললে আমি বাবা মার কবে বার্থ সেটাই আমি জানি না, মৃত্যু দিনটা জানি, কিন্তু জন্মদিবসটা জানি না। আমার মতো অনেকেই আছে। তার কারণ আমরা ছোটবেলায় এত খোঁজ খবরও রাখতাম না, আর আগে অত জন্মদিনও পালন হতো না। বড় জোর আমাদের জন্মদিনে মা বাবারা একটু পায়েস বানিয়ে দিতেন। এখন তো সমাজটা বদলেছে, জমানাটা বদলেছে, অনেক মানুষ আপডেট হয়েছে, অনেক কালটামাডার হয়েছে। এখন মানুষ নিজের সার্টিফিকেটটা যত্ন করে রেখে দেয়। তাই বলছিলাম মোদিবাবু, আর কত হলে আপনি মিথ্যে কথা বলা ছাড়বেন? আর কত পেলে, আর কত দেশকে দাম দিতে হবে? সবাই বলছে হাওয়া বদল হচ্ছে। যখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম, পরে ভাবছিলাম মানে বলে তো দিলাম, এ তো নাও তো হতে পারে, না হলে না হবে। আমার গ্যাস কাজ করেছিল, কিন্তু আজকে আমি শুনছি দেশে যা হাওয়া, তাতে তো মোদিবাবুরা একেবারে যাচ্ছেন। তাহলে কি করবে? টাকাগুলো হঠাৎ করে শেয়ার বাজার বেড়ে গেল, মানে ভাত পাট টাকা ঢুকে গেল। ক্ষমতা থেকে চলে গেলে কে দেখবে? সিবিআই না ইনকাম ট্যাক্স না সিএপিএফ না ইডি? কে? আর যারা গদ্দারি করে বেড়াচ্ছে আর বাংলার বদনাম করে বেড়াচ্ছে, তাদের আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়, এটা মাথায় রেখো। বাংলার মাটির জন্য আমি জীবন দিতেও রাজি আছি, কিন্তু বাংলার মাকে অপমান করলে মেনে নেব না। তুমি চিরকাল তোমরা বাংলাকে অপমান করে এসছো, এই অসম্মানের জায়গাটা আমরা তোমাদের দিইনি। বাংলা আজকে সব থেকে বেশি এগিয়ে, সর্বত্র সব ব্যাপারে। যেখানেই যাবেন ঘুরে আসবেন, দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে। এমনকি দীঘায় যান, দীঘায় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মতো একদম সেম হাইটে আমি জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি, সেম হাইটে। ঠাকুরটা শুধু ওদের ওখানে অরিজিনাল নিম কাটে হয়, 12 বছর পর পর চেঞ্জ হয়। আমাদের ঠাকুরটা মার্বেলের হবে, কিন্তু ভোগ ঘরটর সব আরও অনেক বড় হবে। দেখে আসুন তো একবার গিয়ে। দীঘা সৈকত সরণি কি ছিল, কি হয়ে গেছে? দক্ষিণেশ্বর স্কাইওয়াক কি ছিল, কি হয়েছে? মা কালী মন্দির কি ছিল, কি হয়েছে? তারাপীঠ, তারকেশ্বর, জল্পেশ মন্দির, নকুলেশ্বর মন্দির, কোনটা হয়নি? ফুল্লরা মন্দির, কঙ্কালীতলা, সব কটা হয়েছে। আর আমার কীরকম জানেন তো? ফুল্লরার কাছে গেছিলাম মিটিং করতে এবারে, আমাকে বলছে পাশে একজন, দিদি পাশেই কিন্তু ফুল্লরা। আমি বলছি দেখে এখন আমি মিটিং করছি, কোথায় টাইম পাবো বল, পরে আবার মিটিং আছে, মা যখন ডাকবে তখন আসবো। মিটিংয়ে বললাম এই কথা। এবার যেই নিচে নেমেছি, ও আমাকে বলছে ওই দেখো দিদি ফুল্লরার মন্দির দেখা যাচ্ছে। আমি তখন বাধ্য হলাম নামতে, কারণ আমি বিশ্বাস করি মা না ডাকলে আমার যাওয়া হয় না। একটা নিজের মধ্যে এটা আমার একটা নিজস্ব একটা ভাবনা আছে। হ্যাঁ, আমরা সারিয়ে দিয়েছি পুরো। তারপরে দেখলাম একটা পুকুর, অদ্ভুত কি সুন্দর জল চকচক করছে। মন্দিরে গেলাম, পুজো হয়ে গেল, মা ফুল্লরাকে দেখে এলাম। একটা সতীপীঠ তো, দেখে গর্ব হয়। তারাপীঠ মন্দিরে যাবেন, দেখবেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। কালীঘাট মন্দির যান, গিয়ে দেখে আসুন। দুধ পুকুরটা গিয়ে দেখে আসুন, যে দুধ পুকুরটা আগে পচা জলে ভর্তি ছিল। এখনও স্কাইওয়াক তৈরি হচ্ছে। আর কতদিন লাগবে রে? 2-3 মাস ববি? আগস্টে আমাদের কমপ্লিট করার ব্যাপার আছে। আমার জগন্নাথ মন্দিরও পুরী, যেটা দীঘায় কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমি ইনকমপ্লিট কাজ করি না বলে আমি করতে দিইনি। এবং কালীঘাট মন্দিরও মনে রাখবেন, আমি এবারেও গিয়েছিলাম, আমি পয়লা বৈশাখের আগের দিনই উদ্বোধন করে দিতে পারতাম, কিন্তু করিনি। তার কারণ আমার একটু কাজ বাকি আছে। সেই জন্য তাই বাংলা কি ছিল আর কি হয়েছে, এটা আমি মোদিবাবুকে বলবো একটু স্টাডি করে আসতে।
আর একটা কথা বলি, মা কালীকে প্রণাম জানিয়েছেন, ভাগ্যিস মা কালীকে আবার মমতাজি মা কালী भी पूजा नहीं करने देता, এটা নিশ্চয়ই বলবেন না। কত রকম কালী হয় জানে? মিডিয়ার বন্ধুরা একটু কানে কানে জিজ্ঞেস করুন না। আপনাদের এখন আমার সব ইন্টারভিউ দিচ্ছে, ছকে কষা, নিজেই লিখছে নিজেই উত্তর দিচ্ছে। জিজ্ঞেস করুন কালী কত রকম হয়। আমরাও সবাই জানি না, কি করে জানবো? আমাদের 33 কোটি দেবতা, কত আগে আমরা জানি। যখন আমাদের 33 কোটি দেবতা আগেই আমাদের মনীষীরা বলে গেছেন, তো আমি কি করে বলবো আমি কোন ছাড়? কিন্তু একটা দুটো বলতে পারি। আমরা পুজো করি রক্ষা কালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবনমোহিনী মা, মনমোহিনী মা, মহাকালী, জহুরা কালী, শারদা মা, আদ্যা মা, দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, বৈষ্ণু মাতা, সন্তোষী মাতা, সেরাওয়ালি, জয় মাতাদি, ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর কালী, মা তারা থেকে শুরু করে কঙ্কালী তারা থেকে শুরু করে কত কত ভর্তি ভর্তি। আমাদের নামে কদিন বিজ্ঞাপন দিল উল্টো পাল্টা, আমি গিয়েছি কেস করে দিয়েছি, ভালো করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, যে পুরো বেআইনি, পুরো অসাংবিধানিক একটা দল উইদাউট এভিডেন্স এইভাবে এত মিথ্যে বলতে পারে। এদের তো আগে বলতাম ভালো কাজ করবার জন্য পদ্মশ্রী, পদ্মবিভূষণ, ভারতরত্ন মেলা উচিত। এ তো মিথ্যে কথা বলার জন্য কোনো অ্যাওয়ার্ড তো নেই। বৈশা বলছে বসে আঁকো প্রতিযোগিতা, কি করবো, অ্যাওয়ার্ড দিবি? হ্যাঁ, যাই হোক, সেদিন সে আমাদের ছেলেপেলেরা ইয়াং জেনারেশনটাই তৈরি করে দেবে, আমাকে বলার দরকার নেই। কাজেই আমি দুটো মিটিং করতে এলাম, সারা বছর পাত্তা নেই, আর ইলেকশনের সময় ঘুরে ঘুরে মিটিং করার জন্য 3 মাস ধরে আমাদের কাজ বন্ধ। আপনারা আমাকে বলুন তো, 5 বছরের একটা সরকার, 1 বছর পঞ্চায়েত ইলেকশন কাজ বন্ধ, 2 মাস 3 মাস ধরে চলছে কর্পোরেশন পার্লামেন্ট ইলেকশন, আবার একটা অ্যাসেম্বলি ইলেকশন। তার মানে 5 বছরের মধ্যে 1.5 বছর যদি ইলেকশনে চলে যায়, আপনি ভাববেন কখন, আপনি কাজটা করবেন কখন, আপনার কাজটাকে প্রগ্রেস করবেন কি করে? ওদের তো কোনো কাজ নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ নেই, না আছে রাস্তা পরিষ্কারের কাজ, না আছে 100 দিনের কাজ, না আছে ঘর তৈরির কাজ, না আছে কৃষকদের কাজ, না আছে শ্রমিকদের কাজ, না আছে শিক্ষক শিক্ষিকার কাজ। ওদের হাতে থাকা উচিত ছিল মাত্র 2-3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট। তাছাড়া কোনো ডিপার্টমেন্টের ওরা কোনো কাজ করে না, শুধু বক্তৃতা দেয়, ভাষণ দেয়, জ্ঞান দেয়, আর মিথ্যে কথা বলে যায়। আমিও বলি, যে মিথ্যে কথা আপনি আজকে বলে এসছেন, আমি তো কালকে আগেই আমার প্রোগ্রাম ঠিক করা ছিল, আমি তো কালকে আবার যাব শ্যামবাজারে। আমাদের নেতাজিকে রোজই স্যালুট দিতে হয়, আর আমরা জাতীয় ছুটির দিবস বলেছি বারবার করে, ওই দাবিটা জানাতে কালকে আবার যাব। এবং ওখান থেকে শ্যামবাজার থেকে আর একেবারে স্বামীজির বাড়ি পর্যন্ত ও মিছিলটা কাল আমি আবার করব। আর মনে রাখবেন, স্বামীজির বাড়িটাও কিন্তু আমরা টাকা দিয়ে কিনে দিয়েছি। এই বাড়িটা একদিন মাফিয়ারা দখল করে নিচ্ছিল, যিনি আমাকে খবরটা দিয়েছিলেন তিনি আজ বেঁচে নেই, কিন্তু আমি তার নামটা মনে রাখি, সুব্রত মৈত্র, কাশীকান্ত মৈত্রের ছেলে ডক্টর সুব্রত মৈত্র। তিনি মারা গেছেন অকালে। আমাকে একদিন রাত্রি 11টায় ফোন করলেন, করে বললেন দিদি এক্ষুনি বাঁচান। আমি বললাম কেন, কি হয়েছে? এই কটা বাজে দেখ। আমি বললাম কেন, কি হয়েছে? বললো দিদি মাফিয়ারা এসছে এই বাড়িটা দখল করতে। আমি বলেন কি? আমি তার পরের দিনই মেয়রকে দিয়ে আমি কর্পোরেশনের টাকা, গভর্নমেন্টের টাকা দিয়ে পুরো বাড়িটা কিনে নিলাম, যাতে ওরা দখল করতে আর কোনো দিন না পারে। চিরস্থায়ী ঠিকানা করে দিলাম স্বামীজির। এরা আবার বড় বড় কথা বলে। ওখানে লাইট অ্যান্ড সাউন্ডও করে দেওয়া হয়েছে, সামনেরটা ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে।
মা সারদার বাড়ি আমরা না থাকলে কোনোদিন জীবনে হতো না। জিজ্ঞেস করুন নিবেদিতার বাড়ি, আমি নিজে 3 বার ছুটে গেছি, কিছুতেই দিচ্ছিল না। তারপরে আমরা গভর্নমেন্ট থেকে টাকা দিয়ে ওই বাড়িটাও কিনে আমরা বেলুড় মঠকে দিয়েছি বা মায়েদের দিয়েছি যারা নিবেদিতার সাথে যুক্ত। দার্জিলিংয়ে গেছি, শুনছি নিবেদিতা যেখানে মারা গিয়েছিলেন সেই বাড়িটা বিমল গুরুংরা নিয়ে নিয়েছে। এবার আমি সেখানে একদিন বিমল গুরুংকে ডাকলাম, যে তারপর এখন তো নেই, ডেকে বললাম এই তুমি বাড়িটা কেন নিলে? बोला वो तो हमारा जीटीए का बिल्डिंग बन गया। अरे कितना बड़ा बिल्डिंग है? बोलो 3 तला बिल्डिंग। आलो इधर में आओ, हमको दार्जिलिंग में दिखाओ कहाँ कहाँ हमारा गवर्नमेंट का इतना बड़ा बिल्डिंग है। तो हमें वो हमें देखालो 3-4টে, আমি সঙ্গে সঙ্গে সই করে বলে দিলাম এই নাও ইউথ ডিপার্টমেন্টের বিল্ডিংটা নিয়ে নাও আর নিবেদিতা বিল্ডিংটা ফেরত দাও। এবং সেদিন আমার সাথে শান্তনু মহারাজ যে ত্রিপুরায় আছে বেলুড় মঠের পক্ষ থেকে উনি প্রেজেন্ট ছিলেন। আমি কথাগুলো বলি তথ্য নিয়ে বলি, মনে রাখবেন। কাজেই দক্ষিণেশ্বরে জেটি থেকে শুরু করে, স্কাই ওয়াক থেকে শুরু করে, লাইট অ্যান্ড সাউন্ড থেকে শুরু করে, স্বামীজির বাড়ি থেকে শুরু করে, ভোগঘর থেকে শুরু করে সব করেছি যতটা পেরেছি অন্তর দিয়ে। কারণ এগুলো মন থেকে করতে হয়, এগুলো বলে দেখিয়ে করতে নেই। বাংলায় মনে রাখবেন 51টা সতীপীঠ, তার ম্যাক্সিমামটা বাংলায়। আর বাংলায় দেবদেবীর কোনো অভাব নেই। সব ধর্ম, সব সম্প্রদায়, সব বর্ণ, সব জাতি, এক একজনের এক একটা, কিন্তু চলি কিন্তু আমরা সবাই চলি একসাথে। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। কেন থাকবে বলুন? আমি একটা মানুষ আছি, আমার 2টো হাত আছে। আমি কমপ্লিট ম্যান তখনই হই যখন আমার 2টো হাত থাকে। কখনো অ্যাক্সিডেন্টে কারো একটা বাদ চলে যায়, সেটা আলাদা, সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমরা যারা ন্যাচারাল এতে জন্ম, 2টো চোখ থাকে, 2টো কান থাকে, একটা নাক থাকে, হার্ট থাকে, লিভার থাকে, গলব্লাডার থাকে, হাত পা থাকে। হ্যাঁ, কোনো কারণে অপারেশন করে কোনোটাকে বাদ দিলেও কিছু ক্ষতি হয় না, সেরকম ডাক্তাররা বুঝে করেন। কিন্তু আমি যদি নিজে একটা কমপ্লিট ম্যান না হতাম, তাহলে আমার নয় একটা হাত থাকতো না জন্ম থেকে, নয় একটা পা থাকতো না, নয় একটা কিডনি থাকতো না, নয় একটা চোখ থাকতো না। কত কষ্ট হতো বলুন তো। যারা এরকম স্প্যাস্টিক বেবি বা চ্যালেঞ্জ বেবি, তাদের পরিবারের কথা আমি জানি, তারা যে কত কষ্ট পায়, কত দুঃখ পায়, তাদের ভবিষ্যৎ চিন্তা করে করে তাদের জীবনটাই চলে যায়। কাজে আমরা যদি সবাইকে নিয়ে, আমার পুরো শরীরটাকে নিয়ে আমি যদি চলতে পারি, তাহলে আমার কাছে কি আপত্তি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, কি অসুবিধা আছে? হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, কি অসুবিধা আছে? কবি নজরুলের কবিতায় কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, পড়ে যাওয়া যত শখ। আজ নজরুল বেঁচে থাকলে বলতেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লোপাট, শিকল রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। আর তা নাহলে বলতেন, শিকল পড়া ছল মোদের, এই শিকল পড়া ছল, এই শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো বলতে, আমি তো বলেই দিয়েছি বাঁধ ভাঙার কথা। আর লাস্ট বলি, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। গণতন্ত্রের তরিটাকে রক্ষা করুন, ভারতবর্ষের সংবিধানটাকে রক্ষা করুন, গণসাগরটাকে রক্ষা করুন, গণসমুদ্রকে রক্ষা করুন, জনগণকে রক্ষা করুন। আর যদি না করতে পারেন, আর জীবনে ভারতবর্ষে ভোট হবে না। নরেন্দ্র মোদী এতটাই অটোক্র্যাট, উনি সংবিধান মানেন না, উনি ভোট করতে দেবেন না, এটা জেনে রেখে দিন। রাজ্যগুলো বলে কিছু থাকবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো বর্ণ থাকবে না, কোনো জাতি থাকবে না। তাই বলি, মোদি যাক, দেশ থাক। দাঙ্গা যাক, দেশ থাক। মানুষ থাক, মোদি যাক।
লুটেরা যাক দেশ থাক, পকেটমার যাক দেশ থাক, ছাত্র যুব চাকরি পাক মোদি যাক, শ্রমিক কৃষক বেঁচে থাক মোদি যাক। সবাই বলছে হরিয়ানায় তো বিজেপিকে ঢুকতেই দেয় না, কৃষকরা আন্দোলন করছে তো করছেই, এবং তারা বলছে অলি গলি মে সোর হে। উত্তরটা আপনারা দেবেন, অলি গলি মে সোর হে, অলি গলি মে সোর হে, বিজেপি হটাও। আর মনে রাখবেন, বাংলায় আমরা কোনো জোটে নেই, কারণ সিপিএম এর 34 বছরের অত্যাচার আমরা অনেক দেখেছি। যারা চিটফান্ডের জনমদাতা, যারা কয়েক লক্ষ মানুষকে খুন করেছে, তাদের সাথে অন্য কেউ ঘর করলেও আমি করতে পারবো না, কারণ আমি জীবনের প্রত্যেকটা অন্ধে অন্ধে 34 বছর আমি এদের নিয়ে চলেছি। দিল্লিতে সবার সাথে থাকলে থাকবে, আমার কি যায় আসে বলুন, আমি সেখানে বাধা দিতে যাবো কেন? কিন্তু আমি কলকাতায় বাংলা স্টেট বলছি, বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়ছে, একা লড়বে। আমরা 34 বছরের বামপন্থকে যদি মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় উপড়ে ফেলতে পারি, মোদিজি জেনে রেখো, তোমাকেও আমরা উপড়ে ফেলবো গণতন্ত্রের আদালতে, গণ আদালতে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। ও অপেক্ষা করে বন্ধু, নাগিনীরা চারিদিক থেকে ফেলে দিয়েছে বিষাক্ত নিঃশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। মানুষ তৈরি হচ্ছেন। আপনাদের সবাইকে বলবো, আমি যাবার আগে মা বোনেরা জেনে রাখুন, ওদের এত বড় সাহস, ওরা এটাও বলেছিল যে তৃণমূল কংগ্রেসের যদি না যেতে, তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে দেবো আর লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দেবো। আমি বলি মা বোনেরা, যতদিন বাঁচবেন, 60 বছর নয়, লক্ষ্মীর ভাণ্ডার ততদিন পাবেন, জিন্দেগি ভোর পাবেন। এটা আপনাদের সম্মান, এটা আপনাদের গরিমা, এটা আপনাদের আমার মায়ের স্মৃতিচিহ্ন, এটা থাকবে। মায়েরা আমাদের ঘরের গর্ব। ভাই বোনেরা না থাকলে সংসারে একতা আসে না, রাখি বন্ধন হয় না, ভাইফোঁটা হয় না। তাই সবাইকেই প্রয়োজন। তাই যাবার আগে বলে যাব, আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া যদি আমি না পাই, তাহলে কিন্তু আমার লড়াইটা আমি লড়ে জিততে পারবো না। কারণ এটা আমার লড়ার মাটি, এটা আমার সংগ্রামের মাটি, এটা আমার ভালোবাসার মাটি, এটা আমার মার খাওয়ার মাটি, এটা আমার জীবনের মাটি। এ মাটি আমাকে জন্ম দিয়েছে, এ মাটি আমাকে কর্ম দিয়েছে, এ মাটি আমাকে ধর্ম দিয়েছে। তাই মায়েদের প্রথমে ধন্যবাদ জানাবো। মাগো, তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য। মাগো, তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মাগো, তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা, চুপি চুপি আসি। কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা। ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। কাজে মায়েদের আশীর্বাদ ছাড়া, বোনেদের শুভেচ্ছা ছাড়া, ভাইদের শুভকামনা ছাড়া, দোয়া ছাড়া আমি কি করে জিতবো? আমি কিছুতেই জিততে পারি না। আমি আপনাদের সবাইকে বলি, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু প্রার্থনা, সংখ্যালঘু কেউ থাকলে একটু দোয়া করুন, আদিবাসীরা কেউ থাকলে জয় জোহার বলুন। আসুন সবাই মিলে। স্বাধীনতা আন্দোলন বাংলা ছিল বলে হয়েছিল, নবজাগরণ বাংলা ছিল বলে হয়েছিল, বাল্যবিবাহ রোধ বাংলা ছিল বলে হয়েছিল, সতীদাহ প্রথার নিবারণ বাংলা ছিল বলে হয়েছিল। আর আজও মনে রাখবেন, যদি বিজেপিকে হাঁটাতে হয়, বাংলাই পথ দেখাবে, বাংলাই রাস্তা দেখাবে, বাংলাই করে দেবে। বাংলায় পথ দেখিয়ে বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। শান্তিতে ঘুমোতে যান মোদিবাবু, শান্তিতে ঘুমোতে যান। আপনি তো আবার দেবতা, দেবতাকে আমি ঘুম পাড়াতে পারি না। শান্তিতে ঘুমোতে যান,
ও মায়ের কোলে তো বলতে পারবো না যে নিজের মায়ের কোলে, আর বায়োলজিক্যাল বন্ড নয় বলছে। কোনটা বলবো? যেটাই বলবো সেটাই দোষ, সেটাও তো বলতে পারবো না। অ্যাটলিস্ট বলি শান্তিতে ঘুমোতে যান, রাত হয়েছে, আপনার নিজের দেবতালয়, এটাই মনে হয় সবচেয়ে উপযুক্ত এবং ভদ্র ওয়ার্ড। আমি এটুকু বলে আপনাদের সকলকে, এই যে বেহালার মানুষের দীর্ঘদিনের এই পরিচিত মুখ, দীর্ঘদিন এই যে আমি প্রচারের শেষে একবার আসবই, সে লোকসভায় হোক আর অ্যাসেম্বলি হোক আর আমাদের জীবনের বড় কোনো ঘটনা হোক, এটা আমি আসবই, কারণ এখান থেকে আমি আশীর্বাদের মাটিটা আমি ছুঁয়ে নিয়ে যাই। তাই আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, আমার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে, আমার শুভকামনা জানিয়ে, আমার শুভনন্দন জানিয়ে, ছাত্র যৌবনকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, নতুন ভোটারদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে, আমি আমাদের প্রার্থী মালা রায় অনেক পুরনো মেয়ে এবং ছাত্র পরিষদ করা মেয়ে, সুতরাং মালা রায়কে 3 নম্বর চিহ্নে ভোট দিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। 1, 2, 3 জোড়া ফুলকে জিতিয়ে দিন। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 ইন্ডিয়া দেশ গড়বে, এটাই গড়তে দিন। 1, 2, 3 এটা নিয়েই বিজেপিকে হারিয়ে দিন। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, दंगा हटाओ, दंगा हटाओ, लुटेरा हटाओ, लुटेरा हटाओ। এইটুকু বলে সবাইকে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা, 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 জয় 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 হে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষক শ্রমিক সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছে